This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে আছেন আর শুভাশিস ব্যানার্জি স্ট্র্যাটেজিস্ট তিনিও আমাদের সঙ্গে আছেন। দুজনের সঙ্গে আমরা একটু কথা বলে আঁচ নেওয়ার চেষ্টা করব যে কি হচ্ছে পরিস্থিতি। প্রথমেই একটু মিস্টার ব্যানার্জি আপনার কাছে জানবো, নেপালে কয়েকটা নাম ঘুরে ফিরে আসছে যে যারা হয়তো তদারকি সরকারের প্রধান হতে পারেন বা প্রধানমন্ত্রী হতে পারেন। সেই জায়গায় আপনার কি মনে হয় কোন ধরনের ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হবে? বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসা হয়েছিল, তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ছিলেন এরকমটা ভেবেই তাকে নিয়ে আসা হয়েছিল মনে করা হচ্ছিল। আপনার কি মনে হয় সেই মডেলে কি হুবহু অনুকরণ হবে এখানে? দেখুন, বাংলাদেশের মডেলে এতক্ষণ অবধি যা যা হয়েছে সবটাই কিন্তু বাংলাদেশের মডেলের সাথে ভীষণ সিমিলার, এবং সেখানে এটাও বলা যেতে পারে যে যাকে সিলেক্ট করা হবে সে বাংলাদেশের বাকি মডেলগুলোর মতনই বাংলাদেশের বাকি ক্রাইটেরিয়া গুলোকে সে স্যাটিসফাই করে কিনা সেটাও ইম্পর্টেন্ট। সুতরাং যে স্পন্সর করছে যে এন্টায়ার এই ইভেন্ট অফ ক্যাওসটাকে, তাদের ক্রাইটেরিয়া গুলো কতটা সে ফুলফিল করবে সেই অনুযায়ী তাকে টুল সেট করে সেই চেয়ারে বসানো হবে। কারণ সে এমন একটা কার্ড হিসাবে তাকে ইউজ হবে, যেমন মোহাম্মদ ইউনুসকে আমরা দেখেছি ইউজ করা। সে যদি কার্ড হিসাবে কোয়ালিফাই না করে তাহলে তার স্পন্সরসরা তাকে সেই চেয়ারে বসাবে না, এবং সেই চেয়ারে না বসালে যেই কারণে এই গোটা ঘটনাগুলোকে ঘটানো হলো একটা ব্যানকে কেন্দ্র করে, কিছু ব্যানকে কেন্দ্র করে, সেই জিনিসটা কখনোই ফুলফিল হবে না যদি সেই কার্ডটা প্রপারলি ফেলা না হয়। সুতরাং যাকেই বসানো হোক না কেন প্রথম তাকে ফিল্টার করবে এবং প্রথম তাকে ঠিক করে সেট করে নেবে যে হ্যাঁ এই লোকটাকে ব্যবহার করে আগামী দিনের নেপালকে ব্যবহার করে যেইভাবে তাদের ভিতর থেকে নির্যাসটাকে শুষে নেওয়া যেতে পারে সেইটাকেই মাথায় রেখে গোটা প্ল্যানটাকে সেট করবে, এবং তার জন্যই এই ক্রাইটেরিয়া গুলো ইম্পর্টেন্ট। এবার কর্নেল চৌধুরী একটা বিষয় আপনার কাছে জানবো, যেহেতু নেপালের এই অশান্ত পরিস্থিতি ধীরে ধীরে কবে শান্ত হবে, একেবারেই বাংলাদেশের মতো পরিস্থিতি ভবিষ্যতের ক্ষেত্রে গড়াবে কিনা সেটা নিয়ে আমরা মূলত একটু ফোকাস করছি। আপনার কি মনে হয় এই প্রতিরক্ষার ক্ষেত্রে, সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এখন এগোচ্ছে সেটাই কি আগামীতে হতে চলেছে নেপালের ক্ষেত্রেও? আপনি কি সেটাই দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ? শুভাশিস খুব ঠিক বলেছে, এবং আমাদের নির্যাসটা বুঝতে হবে। এই নেপালে যে দুদিন হলো, সোমবার এবং মঙ্গলবার, এই যে ধ্বংসলীলার খেলা চললো, নেপাল জ্বললো, এত লোককে মারা হলো, এইটা কেন হলো? এবং লক্ষাধিক ছাত্র যুব তারা রাস্তায় নেমে এলো এই লিডারকে, কোনো বিনা লিডারে শুধু একটা জায়গায় কাঠমান্ডুতে হয়নি, নেপালের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ছোট ছোট যে ডিস্ট্রিক্ট আছে সব জায়গায় জায়গাটা ছড়িয়ে পড়লো। এবং কারা করলো? একটা নাম যেটা এখনো টিভির পর্দা অথবা গণমাধ্যমে উঠে আসেনি, মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন। এই নামটা সবাই দেখবেন। এরা প্রায় $600 মিলিয়ন এই কয়েক মাস আগে পাম্পিং করেছে। মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি, হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছিল নেপালে, এবং কাদের সঙ্গে এরা ক্লোজ ডিল করলো? এবং এক ঢিলে দুই পাখি মারলো। কারণ নেপাল নির্যাস হচ্ছে কার সঙ্গে ক্লোজ? একদিকে ভারত আর একদিকে হচ্ছে চীন। এই দুটোকে হঠাৎ এসসিওর পর যদি আমরা প্রত্যেকে মনে রাখি যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে ইন্ডিয়া এবং রাশিয়া ডিপ একটা বলতে চাইছিল ব্ল্যাক হোল, চাইনিজ ব্ল্যাক হোলে ঢুকে যাবে। এবং কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পারলাম যে, আমি যদিও প্ল্যানটা বহুদিনের, প্ল্যানটা 10 দিনের না, প্ল্যানটা টেমপ্লেটটা যেটা বললো সুভাষিস এবং আপনারা, বাংলাদেশের হুবহু কপি, ইন্দোনেশিয়ার হুবহু কপি, একই টেমপ্লেট বারবার হচ্ছে, এবং প্রচুর টাকা ফান্ড হচ্ছে। কারণ বিনা কেউ লিডারে এতগুলো লোক আমি বিশ্বাস করি না সোমবার এবং মঙ্গলবার রাস্তায় নেবে তাণ্ডব। এটা তাণ্ডব হয়েছে, এটা গণ অভ্যুত্থান না। হতে পারে সামনে বৈষম্য হতে পারে, আর্থিক বৈষম্য হতে পারে, হতে পারে সামনে করাপশন, দুর্নীতির জন্য নেমেছে। একেবারে আপনার সঙ্গে সহমত যে হ্যাঁ তাণ্ডবই হয়েছে। আর এর পেছনে কি বা কারা আছে, তারাই কি নিয়ন্ত্রক হবে নেপালে? এই সমস্ত প্রশ্ন এখন জল্পনা আকারে ঘুরে বেড়াচ্ছে। আর তার মধ্যেই নেপাল নিয়ে, নেপালের পরিস্থিতি নিয়ে চিন্তা দিল্লি ব্যক্ত করেছে। আর যারা এই দেশে আছেন, এই রাজ্যে আছেন, বহু নেপালি তারা বসবাস করেন, তাদের আত্মীয় পরিজন আছে এখন নেপালে, তারা খুব চিন্তিত। পরিবারের সদস্যরা কি অবস্থায় আছেন উদ্বেগ প্রকাশ করছেন।
পরিষেবা স্বাভাবিক না থাকায় ফোনেও তারা যোগাযোগ করতে পারছেন না পরিবারের সঙ্গে। যারা কথা শেয়ার করছে, যারা কথা পাবলিক করছে, তাদেরকে ধরে মারধর করা, বাড়ি জ্বালানো এসব হচ্ছে বলে তাদের সাথে কোনো যোগাযোগ এখন হচ্ছে না। আমাদের পরিস্থিতি দেখে তো বিশ্বের একটা ভয় লাগছে, কেন কি ওইখানে আমার বাবা মা দাদা ভাই সবজনই আছে। বারবার একই কথা মনে ঘুরে যে ওরা ঠিক আছে কি না, ফোন তুলছে না, ফোনে কথা হচ্ছে না, স্টুডেন্টকেও গুলি করে মারা হচ্ছে। তো তাই জন্য এখন আমাদেরও মনে একটা ভয় আছে। এ অন্য কারণ আছে, ওই भ्रष्टाचार की वजह से। एक ही रीज़न है, वो है प्राइम मिनिस्टर की वजह से। तो अभी वो लोग भी रिजाइन कर दिया है। अभी जो भी होना है पीस रहना चाहिए नेपाल पे भी। ये झगड़ा करके अब नहीं रहेगा। वो ज़्यादा भी हो रहा है तो प्राइवेट प्रॉपर्टी पे ही जा रहा है सब। तो इसलिए नेपाल पे पीस रहो वही है।